পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আজকে প্রশ্ন এসছে, আমরা যে খাদ্যাখাদ্য গ্রহণ করি, এই খাদ্যাখাদ্যের উপরে নির্ভর করে আধ্যাত্মিকতার অনেক কিছু। সেই জন্যে কোন খাদ্যকে আমিষ বলি, কোন খাদ্যকে নিরামিষ বলি, মানুষ সর্বভুক কেন, মানুষের কি খাওয়া উচিত, তাতে নিরোগ শরীর লাভ হবে। আমাদের অজ্ঞানতা বশতই অনেক খাবার গ্রহণ করে থাকি, যাতে রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন আমাদের চেপে ধরে। এই খাদ্যাখাদ্য নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। খাদ্যে ধর্মের সহায়ক হয়, আবার খাদ্যই মানুষকে উত্তেজিত করে ধর্ম থেকে বিচ্যুত করতে নিয়ে যায় বিপথে, প্রবৃত্তির পথে। তাই খাদ্য দেহ গঠন এবং শরীরবিদ্যার তুলনামূলক আলোচনা আমরা দেখব, যে কম্পারেটিভ অ্যানাটমি এবং ইটিং। ডক্টর মিল্টন এবং মিলস দুজনেই লিখেছেন, মানুষকে সর্বভুক বলা হয় কারণ লক্ষ্য করা যায় মানুষ সাধারণত বহু প্রকারের প্রাণীজ এবং উদ্ভিজ খাদ্য খেতে ভালোবাসে। যদিও সংস্কৃতি এবং রীতি রেওয়াজ অনুযায়ী শিক্ষা দীক্ষার ভিন্নতায় খাদ্যবস্তুর নির্বাচন আশ্চর্যজনকভাবে ভিন্ন হয়। মানুষের প্রকৃত খাদ্যবস্তু নির্ধারণ করতে চায় পৃথিবী জুড়ে মানুষ কি কি খাদ্য গ্রহণ করে, সেটা দেখায় একমাত্র মাপকাঠি হতে পারে না। যদিও বেশিরভাগ মানুষই স্পষ্টত ব্যবহারিক অর্থেই সর্বভুক, তবু একটা প্রশ্ন থেকেই যায় যে মানুষের দেহবিধান, দেহ গঠন কি সত্যি আমিষ ও নিরামিষ উভয় খাদ্যরই উপযোগী? সেক্ষেত্রে আরো উন্নততর গবেষণা প্রয়োজন এবং খাদ্য নির্বাচন পদ্ধতি অনিবার্যভাবে আমাদের দৃষ্টিতে আমাদের দেহবিধান ও শরীর বিধানের পরিপ্রেক্ষিতে যাচাই করতে হবে যে কোনটি আমাদের উপযোগী। অভিযোজন এবং অভিব্যক্তির বিজ্ঞানিকরা আজ স্তন্যপায়ী প্রাণীরা তাদের দেহের অঙ্গ সংস্থান এবং শরীরবিদ্যা অনুযায়ী খাদ্য নির্বাচন ও গ্রহণের জন্য অভিযোজিত। আমরা মাংসাশী, তৃণভোজী, সর্বভুক, স্তন্যপায়ীদের দেহবিধান এবং শরীর বিধানের এই সব বৈশিষ্ট্যগুলি আলাদা আলাদা করে উল্লেখ করতে পারি। কিন্তু মনে রাখা দরকার, দেখব যার নির্বাচিত খাদ্যবস্তুর সাথে নিবিড় সম্পর্কযুক্ত আমাদের শরীর মন দেহের, তারপরে আমরা লক্ষ্য রাখব মানুষের দেহ গঠন এবং শরীর বিদ্যার দিকে। এটা বুঝতে আমরা দেহ রক্ষার অর্থাৎ বডি কেমিস্ট্রি এবং স্তন্যপায়ীদের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত একথা একটু বিবেচনা করা যাক। মুখবিবর: আমাদের মাথার সম্মুখে মাংসাশীর হাঁ মুখ অনেক চওড়া। শিকার ধরা, মারা, টুকরো টুকরো করার জন্যই এটা দরকারি হয়ে পড়েছে। হাঙরের মুখ, বাঘসিংহের মুখ দেখলেই বুঝতে পারবো এদের মুখের পেশি অর্থাৎ ছোট হয়ে গেলে এরা বড় হাঁ করতে পারবে না এবং বড় বড় জীব জন্তু মাংস মুখের মধ্যে প্রবেশ করাতে ব্যাঘাত ঘটতো। সর্বোপরি খাদ্য গলর্ধকরণের সময় এদের তেমন কোনো হাত নেই। সমস্ত মাংসাশী স্তন্যপায়ীর চোয়াল দাঁতের পাটির সমান তালে অবস্থিত। একটি কবজা সন্ধির দ্বারা যুক্ত। এই ধরনের সন্ধি খুব শক্তপোক্ত হয় এবং উপর ও নিচের চোয়ালের মাঝে লিভারের হাতলের মধ্যবিন্দু হিসাবে কাজ করে। এদের দুটি চোয়াল খোলার জন্য প্রাথমিক পেশিটি হলো টেম্পোরালিস। এই টেম্পোরালিস এত বড় হয় যে মাথার দুপাশের প্রায় সমগ্র অংশ জুড়ে থাকে। কুকুরকে আদর করার সময় আমরা এই পেশিতেই হাত বুলাই। অপরপক্ষে নিচের চোয়ালের অ্যাঙ্গেল কোণ ছোট হয়, কারণ
সে পেশিগুলি এখানে যুক্ত থাকে। ম্যাসেটার এবং টেরিগয়েড তাদের কাজ এদের ক্ষেত্রে নগণ্য। এদের নিচের চোয়ালের সামনে এগোতে পারে না বা পাশাপাশিও বেশি যেতে পারে না। তাই এদের চোয়াল যখন বন্ধ হয়, ব্লেডের আকৃতির মোলার পেশক দাঁতগুলি ফালা ফালা করার ভঙ্গিতে একে অন্যের উপরে পড়ে, যা মাংসকে হাড়-গোড় থেকে ছাড়িয়ে ফেলতে সাহায্য করে। টুকরো টুকরো করে ভেতরে ঢুকে যায় এবং দাঁতের মাঝে বেশ ফাঁক থাকে। সংক্ষিপ্ত, ছোঁচালো এবং খাঁজযুক্ত কৃদন্ত দাঁত খাদ্য আঁকড়ে ধরে কুচি কুচি করতে সাহায্য করে। ছেদন দাঁত ছুরির মতো লম্বা, শিকারকে বিদ্ধ করে ছিঁড়ে খুঁড়ে মারতে। তিন কোণে চ্যাপ্টা এবং খাঁজযুক্ত মোলার দাঁত খাঁজ কাটা ব্লেডের মতো। মাংসপেশির লালার ভেতরে পাচন রস থাকে না, নামমাত্র চিবিয়ে মাংসের বড় বড় চাঙড় বা টুকরো এরা গোগ্রাসে গিলতে থাকে। মাংস মূলত প্রোটিন। স্বপাকজনিত ক্ষতির সম্ভাবনা লালারসে প্রোটিন এবং ভঙ্গক উৎসেচক থাকতে পারে না, তাই লালারস মেশানোর তাগিদ এদের নেই। উল্টো দিকে অভিব্যক্তি তত্ত্ব অনুযায়ী তৃণভোজীদের দেহবিধানে মাংসাশী দেহবিধানের চেয়ে ঢের ভিন্ন এবং আধুনিক। তৃণভোজী স্তন্যপায়ী মুখের পেশি উন্নত, মাংসালো ঠোঁট, অপেক্ষাকৃত ছোট হাঁ, মুখ ছোট, গোটা মাংসালো জিহ্বা, ঠোঁট খাবার মুখের ভিতর দিয়ে মুখের পেশি ও জিহ্বার সহায়তায় তা ভালোভাবে লালারস মিশ্রিত করে চেবাতে সাহায্য করে। এদের চোয়াল সন্ধি দাঁতের পাটির থেকে একটু উঁচুতে হওয়ায় এরা কম হাঁ করতে পারে এবং শক্তিশালী হলেও উদ্ভিজ খাদ্যের সঠিক চেবানোর জন্য বিভিন্ন দিকে চোয়ালের গতিবিধির জটিলতা চর্বণ করতে এরা সক্ষম হয়। সেই জন্যে সন্ধির ফলে চোয়াল বন্ধ করলে চোয়ালের দৈর্ঘ্য বরাবর উপর নিচে পাটির দাঁতগুলো একটি পেষণতল তৈরি করে এবং উদ্ভিজ খাদ্যের পাক যন্ত্র প্রস্তুতিতে নিচের চোয়ালের অ্যাঙ্গেল বেশি হওয়ায় চোয়ালের সাহায্যে টেরিডয়েড এবং ম্যাসেটার পেশি সংলগ্ন থাকায় স্থানগুলি বৃদ্ধি পায়। গুরুত্বহীন টেম্পোরালিস পেশি তাই ছোট, উন্নত দুই পেশির নিচে চোয়ালকে দোলনের দড়ির মতো ঝুলে থাকতে এবং পাশাপাশি আন্দোলিত হতে সাহায্য করে এবং চর্বিত হয়ে এরা উপভোগ করে খাদ্য গ্রহণ করতে পারে। আহার্য গাছপালার প্রকৃতি অনুযায়ী তৃণভোজীর দাঁতের বিন্যাস ভিন্ন ধরনের, সংখ্যা ও বৈচিত্র্য ভিন্ন হলেও গঠনতন্ত্র অনেকটা একরকম। কৃত্তক চওড়া চ্যাপ্টা কোদালের মতো, ছেদক ঘোড়ায় ক্ষুদ্র জলহস্তী, শূকর, কয়েকটি প্রাইমেটেক্সে কিছু হারমোনি মূলত আত্মরক্ষার জন্য অঙ্গ হিসাবে হলেও অধিকাংশই অনুপস্থিত। পেশক দাঁতগুলি ভাঙা এবং পেশায়ের জন্য ঈষৎ খাঁজযুক্ত পেষণতল গঠন করে। তাদের মাঝে ফাঁক কম থাকায় পেশায়ের জন্য খাদ্যবস্তুকে এতভাবে প্রক্রিয়াকরণের জন্য যথেষ্ট পরিমাণে চর্বণ কার্য করতে পারে। প্রাচীর ঘেরা বিস্তৃত মুখগহ্বর এত রকম ভাবে খাদ্যের চর্বণ পেষণ উদ্ভিজ কোষ প্রাচীরের যান্ত্রিক বিদারণের জন্যই দরকার হয়, যাতে কোষ অভ্যন্তরে খাদ্যকণা লালারসে সঠিকভাবে মিশ্রিত হতে পারে। এটা খুব দরকারি, কারণ তৃণভোজী লালারসের শ্বেতসার, ভঙ্গক উৎসেচক এবং
বিবরের মধ্যেই খাদ্যের পরিপাক ক্রিয়া শুরু হয়। পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের গঠনও ভিন্ন হয়। মাংসাশী এবং তৃণভোজীর মধ্যে দুটি অঙ্গের পার্থক্য সর্বাধিক লক্ষ্য করা যায়। মাংসাশীর এক কামরায় পাকস্থলীটি বেশ প্রশস্ত। এর মধ্যেকার পরিসর সমস্ত অন্ননালীর 60 থেকে 70%। মাংস অপেক্ষাকৃত সহজ প্রাচ্য। এদের ছোট দেহের দৈর্ঘ্যের পরিমাণ 3 থেকে 5 থেকে 6 গুণ বড়। সপ্তাহে কম বেশি একটি শিকার করে বলে প্রশস্ত পাকস্থলীর সুবিধা হলো অনেকখানি মাংস নিমেষে গিলে ফেলতে পারে, যা পরে বিশ্রামকালে আবার পাচিত করার অবকাশ মেলে। এছাড়া অঙ্গের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ক্ষরণের ক্ষমতা অত্যাধিক হওয়ায় খাদ্য পূরিত অবস্থায় এখানকার pH 1 থেকে 2 নেমে যায়, অর্থাৎ প্রোটিন খাদ্যের ভাঙনে রক্ত মাংসযুক্ত খাদ্যের মধ্যকার অবাঞ্ছিত ব্যাকটেরিয়ার ধ্বংসের জন্য অত্যন্ত জরুরি। অপাচ্য তন্তুর অধিকারের জন্য উদ্ভিজ খাদ্য পাচক অপেক্ষাকৃত কঠিন হওয়ায় তৃণভোজীর অন্ননালী অনেকটাই লম্বা, সরু এবং জটিল বিস্তৃতিযুক্ত। যে তৃণভোজীদের মূল খাদ্য সেলুলোজযুক্ত, সঠিক পুষ্টিমূল্য পেতে সেই খাদ্যের ব্যাকটেরিয়া নিঃসৃত এনজাইম দ্বারা সঠিকভাবে গাঁজানো নিতান্ত দরকার। এদের একটি ভোগ রুমিন্যান্টস গাঁজানো প্রক্রিয়ার স্থান এদের অন্ননালীর অগ্রভাগ থাকে, তার অপর নাম ফোরগাট। এই ফোরমেন্টার অপর ভাগের নাম হাইগুনাট। ফোরমেন্টার কারণ গাঁজানো প্রক্রিয়াটা অন্ননালীর শেষাংশে অবস্থিত হয়। বহু প্রকোষ্ঠযুক্ত পাকস্থলীর অধিকারী তৃণভোজীদের তাই রুমিন্যান্টস বলে। অপেক্ষাকৃত নরম উদ্ভিজ খাদ্য গ্রহণকারী তৃণভোজীদের বহু প্রকোষ্ঠযুক্ত পাকস্থলীর দরকার হয় না বলে একেবারে সাধারণ থাকে। ক্ষুদ্রান্তটি পর্যন্ত দীর্ঘ হয়। এরা আহার্যের কঠিন পাচ্যতন্তু অংশগুলি তাদের অন্ননালীর পশ্চাৎ অংশ থেকে পাচিত হয়। এদের অনেকেই খাদ্যনালীর জটিলতা ও সক্ষমতা বাড়ানোর জন্য লালারসে শ্বেতসার ভক্ষক উৎসেচক মেশায়। যারা নরম উদ্ভিদ খাদ্য বহু প্রকোষ্ঠের পাকস্থলী থাকায় তাদের কাছে শুধুই শক্তির অপচয় হয়, সেক্ষেত্রে খাদ্যবস্তু শোষণ থেকে ক্ষুদ্রান্তে পৌঁছানোর আগেই খাদ্যস্থিত পুষ্টি উৎপাদন এবং ক্যালোরি মূল্য এবং চর্বণ বা গ্যাঁজানোতে সাধারণ ব্যাকটেরিয়া ও প্রোটোজাইমের নেপোর মতো লুটে পুটে খাবে। এই সব তৃণভোজীদের ক্ষুদ্রান্ত তাই দেহের দৈর্ঘ্য 10 থেকে 12 গুণ বেশি লম্বা হয় এবং পুষ্টি উৎপাদনের শোষণের জন্য পর্যাপ্ত সময় ও পরিসর সৃষ্টি করে। শুধু তাই না, কোলন বা বৃহদন্ত্রের আকারেও পার্থক্য লক্ষ্য করা যায়। মাংসাশীরা খুব ছোট এবং সাদামেটে। বৃহদন্ত্র শুধুমাত্র জল এবং লবণ শোষণের জন্য গঠিত হয়। ক্ষুদ্রান্তের প্রায় সমান ব্যাসের এই অঙ্গটি খাদ্যের আধার হিসাবে নামমাত্র ব্যবহৃত হয়। কোলনটি ছোট ও থলি এবং প্রকোষ্ঠযুক্ত নয়। এর পেশিগুলি সমানভাবে বিস্তৃত থাকে। একে একটি মসৃণ নলের চেহারার মতো দেখায়। এক ধরনের ব্যাকটেরিয়া গোষ্ঠী এই অঙ্গে উপস্থিত থাকলেও তাদের কাজ মূলত খাদ্যবস্তুর পচন এবং শোধন। অপরপক্ষে তৃণভোজী বৃহদন্ত্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ জল, লবণের শোষণ, ভিটামিন সংশ্লেষ এবং শোষণের সাথে উদ্ভিজ তন্তুজ গ্যাঁজানোরও কার্যকরী। এদের অপেক্ষাকৃত লম্বা বৃহদন্ত্র ক্ষুদ্রান্তের চেয়ে ব্যাসে বড়, কিন্তু স্তন্যপায়ী তৃণভোজীর কোলন অন্ত্রগাত্রের পেশিতন্ত্রের বিশেষ সজ্জারীতির জন্য থলি ও প্রকোষ্ঠযুক্ত দেখায়। তাই তৃণভোজীর
সিকাম কোলনের প্রথম ভাগ বেশ বড়সড় হয় এবং সেলুলোজ জাতীয় খাদ্যবস্তু গেঁজিয়ে তোলার প্রাথমিক ও সহযোগী স্থান রূপে গণ্য হয়। তাই একটা সর্বভুকের আকার কেমন হবে এটা আশা করতেই পারা যায় যে সর্বভুকের অঙ্গবিধান এমন সাজাতে হবে যাতে আমিষ নিরামিষ খাদ্য সমানভাবে পরিপক্ক হয় এবং অভিব্যক্তির যুক্তি অনুযায়ী মাংসাশীর অন্ননালীর গঠন সজ্জা তৃণভোজীর চেয়ে পুরনো ধাঁচের অর্থাৎ মাংসাশী পশুর মতো হওয়া উচিত ছিল। তাই সর্বভুকের অন্ননালী মূলত মাংসাশীর মতো অত উচিত বা উদ্ভিজ খাদ্য পরিপাকের ব্যবস্থা না থাকলেই পারত। কিন্তু এটার থেকে লক্ষ্য করা যায় যে ভালুক, রাকুন বা অন্যান্য পশু পাখিরা একই গোত্রের হলেও ভালুকেরই আলোচনা করে দেখা যায় যে অঙ্গ সংগঠনের ভিত্তিতে সঠিক সর্বভুকের প্রতিনিধিত্ব করে। প্রাণীজ খাদ্য খেলেও এদের মূল খাদ্য 70 থেকে 80% উদ্ভিজ। একমাত্র ব্যতিক্রম মেরু ভল্লুক, যারা মূলত সিলের চর্বি খায়। তুষারাবৃত সবুজ বিহীন মরু অঞ্চলে বরফের মধ্যে থাকে তারা। আর এমনি সাধারণ ভালুক সর্বভুক, তারা আমিষও খায় আবার নিরামিষও খায়। ভালুক খাদ্য নির্বাচনের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে, কারণ তন্তু জাতীয় খাদ্য ভালো পরিপাক করতে পারে না। এদের খাদ্য মূলত রসালো তৃণশকল, কন্দ জাতীয় উদ্ভিদের অংশ এবং রসালো ফল ইত্যাদি পছন্দ করে। বহু বৈজ্ঞানিক বিশ্বাস করেন ভালুক শীত ঘুম দেয়, কারণ উত্তরের ঠান্ডার দেশে শীতকালে রসালো উদ্ভিদের একান্ত অভাব। বিস্ময়করভাবে মেরু প্রান্তের শ্বেত ভালুকেরা গরমে শীত ঘুম দেয়, কারণ এই সময় সিল পাওয়া দুষ্কর। তাই সাধারণত ভালুকের মাংস জাতীয় খাদ্য পরিপাকের অনুপন্থী দেহবিধান দেখা যায়। এদের তৃণভোজীদের অনুপন্থী দেহবিধানের মধ্যে অন্যতম হলো দাঁতের রূপান্তর। ভালুকেরা গজের মতো কৃন্দক, সুবৃহৎ, ছেদক, কাটাই ইত্যাদি উপযোগী অগ্রপেশক দাঁত ধরে রাখলেও পেশক দাঁতগুলির উপরে গোলাকৃতি আবরণ দিয়ে একটি চৌকি বা তল তৈরি করে। তৃণজাতীয় খাদ্যের পেশায় মাড়াইকে সাহায্য করে। তৃণভোজীর মতো নখের চরিত্র ভোঁতা চ্যাপ্টা না করে এরা মাংসপেশির মতো লম্বা তীক্ষ্ণ বিশিষ্ট আহার ধরতে সাহায্য করে। যা শিকার করে খায় তাদের দৈহিক বিধান শিকারে ধরা পড়ে। দেহের গঠন দেখলেই বোঝা যায় এরা মাংসাশী হবে না নিরামিষাশী হবে। মানুষের নখ কিন্তু ওই রকম শিকার ধরার মতো লম্বা ছোঁচালো নয়, চ্যাপ্টা। তাই শিকার প্রক্রিয়ার লক্ষ্য ভিন্ন। ভালুক যাতে অনেকটা মাংস খাদ্যরূপে গ্রহণ করে, তাদের দেহবিধানে অনেকটাই তা ধরা পড়ে। শিকার ধরতে, বধ করতে তাদের চোয়াল গঠন, মুখের পেশি, দাঁত বেশিরভাগই উদ্ভিজ খাদ্য গ্রহণ করলে তাদের শিকারে বধ করতে ও টুকরো করার প্রয়োজনীয় শক্তি যোগায় ব্যবহার করতে সক্ষম হয়। তাই তৃণভোজীর চোয়ালের সন্ধি এবং উদ্ভিজ খাদ্যের পেশায় এগুলো বেশি কার্যকরী হলেও কবজা সন্ধির চেয়ে অনেক দুর্বল বলে শিকারের সাথে ধস্তাধস্তি সহজেই বিচ্ছিন্ন হতে পারে। মাংসাশীর মতো মুখকে অত বড় করতে পারে না ভালুক, তাই এরা সর্বভুক। বন্য জগতে চোয়াল মচকানো কোনো প্রাণী হয় আমৃত্যু উপযোগী থাকবে, নয় অন্যে এসে তার ঘাড় মটকাবে। অচিরেই প্রকৃতি থেকে অবলুপ্ত হয়ে যাবে তারা। তাই জেঁচে মাংস নির্ভর প্রজাতি দুর্বল অথচ অধিক তৃণভোজী সদৃশ্য চোয়াল সন্ধি বেছে নেবে না। সুতরাং যে গাছপালা দেখে গিয়ে চোয়াল মচকানো তথা মৃত্যু এবং অবলুপ্তির পথে ব্যাকুল হবে, আমাদের কেমন মানুষের শরীরের
গঠনতন্ত্র যদি আমরা দেখি, মানুষের খাদ্য পচন নালী তৃণভোজীর ন্যায় উদ্ভিজ খাদ্য গ্রহণের উপযোগী। মানুষের কাছে পেশিবহুল ঠোঁট, ঠোঁটটা শক্ত, লম্বা, ছুঁচলো নয় এবং ছোট হাঁ যুক্ত মুখগহ্বর, ছটফটে মাংসালো জিহ্বা এবং খাওয়া ও কথা বলার ধরন গঠন সবটা দেখে বোঝা যায় মানুষ নিরামিষাশী জীব। মুখগহ্বরের ভাবভঙ্গি প্রকারের পেশিগুলি মূলত চিবানোতে সাহায্য করে, তাই তরুণাস্থি নির্মিত প্লেট দ্বারা চওড়া হওয়ার চোয়াল সন্ধিটি দাঁতের পাটির তলায় বেশ উপরে উপস্থিত। খর্বাকৃতি টেম্পোরিস পেশি প্রাপ্তবয়স্ক পুরুষের বৈশিষ্ট্যপূর্ণ চৌকো চোয়াল নিচের চোয়ালের প্রসারণযোগ্য কৌণিক বিক্ষেপকে বর্ধিত করে। টেরিডয়েড পেশিগুচ্ছকে প্রতিফলিত করে। মানুষের নিচের চোয়াল সামনে এগিয়ে বৃন্তকে দাঁতকে সাহায্য চালায়, পাশাপাশি নড়াচড়া করে খাদ্যকে পেশায় মাড়াই করতে সাহায্য করে। মানুষের দাঁত ছেদন দ্বারা সবগুলি তৃণভোজীর লক্ষণ। দাঁতগুলি বড় এবং ঘেঁষাঘেঁষি করে থাকে, বৃন্তক কোদালের মতো। চ্যাপ্টা বলে নরম খাবার ছাড়াতে এবং কামড়ে টুকরো করতে সাহায্য করে। ছেদক না খাঁজ কাটা না তেকোনা, বরং ছোট ভোঁতা চ্যাপ্টা। অগ্রপেশক এবং পেছনগুলি চ্যাপ্টা, চারকোনা ও ছোট দাঁতের ফলাযুক্ত হওয়ায় খাদ্যবস্তু ভাঙতে, পিষতে, মন্ড করতে সাহায্য করে। মানুষের লালারসে শ্বেতসার খাদ্য ভঙ্গক এনজাইম থাকে এবং সংকীর্ণ গ্রাসনালী অতি চর্বিত, নরম, ছোট ছোট বলের মতো খাদ্য চলাচলের সুবিধাযুক্ত। খুব তাড়াতাড়ি অনেকটা পরিমাণ খাদ্য একসাথে গলার্ধকরণ করতে পারে না, গলায় লেগে যায় বেশি তাড়াতাড়ি খেতে গেলে, তখন আবার জল খেতে হয় খাদ্য পার করার জন্য। তাই খাদ্যনালীর গঠন এবং দাঁতের গঠন, চোয়ালের গঠন, চেহারা, মুখের গঠন, ঠোঁটের গঠন দেখে বোঝা যায় যে এরা পুরো নিরামিষাশী। এবং পূর্বপুরুষ আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ সকলেই নিরামিষ আহার ভক্ষণ করত। অত্যন্ত আধুনিকতার বশে মানুষ নিজেদিকে সর্বভোগ বলে পরিচয় দিলেও তা কিন্তু মোটেই নয়। এই নিরামিষের মধ্যে কি যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে? নিশ্চয় আছে। একটু বলি, ভিটামিন এ কোথায় পাওয়া যাবে? বিট, গাজর, টমেটো, কুমড়ো, পাকা হলুদ ফল, পালং, মটরশুঁটি ইত্যাদিতে পাওয়া যাবে। আর দৈনিক চাহিদা কত? তো 900 গ্রাম। আর পুষ্টিগত অসুবিধা কি? না খেলে কি হবে? রাতকানা, কেরাটোম্যানেসিয়া ইত্যাদি রোগ হতে পারে। ভিটামিন ডি পাওয়া যাবে আলফা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মটর, সবজি, দুধ, দুগ্ধজাত পদার্থ, এগুলো খেলে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্রয়োজন দৈনিক 400 গ্রাম। 2 প্রকার কফি। ভিটামিন কে, ভিটামিন ই কোথায় পাওয়া যাবে? সয়াবিন, লেটুস, পালং, গম, বাদাম, উদ্ভিজ তেল। এতে বন্ধ্যাত্ব এবং হিমোলাইটিস অ্যানিমিয়া দূর হয়ে যায়। ভিটামিন সি কোথায় পাওয়া যাবে? লেবু, পেয়ারা, আমলকি, কাঁচা লঙ্কা, টমেটো ইত্যাদিতে। এতে স্কারভি রোগ প্রতিরোধের ক্ষমতা আছে। ভিটামিন বি1 দানা শস্য, মটর, ঢেঁকি ছাঁটা চাল, ফুলকপি, এতে বেরি রোগ নষ্ট হয়। 1.2 মিলিগ্রাম দরকার। ভিটামিন বি2 অঙ্কুরিত ছোলা, পালং শাক,
দানা শস্য, মটর, দুধ ইত্যাদিতে পাওয়া যায়। এতে আড়াই ব্লোফ্লাইনিসিস রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বি3 আলু, গুড়, মটরশুঁটি, সবুজ শাকসবজি, দুধ ইত্যাদিতে পাওয়া যায়। এ থেকে পেলগ্রা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বি6 অঙ্কুরিত ছোলা, মটর, সয়াবিন, টমেটো, আলু, দানা শস্যতে পাওয়া যায়। এতে অ্যানিমিয়া রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভিটামিন বি7 মাশরুম, ইস্ট, দানা শস্য, সয়াবিন, বাদাম, পালং, দুধ, বিনস, গুড় ইত্যাদিতে অবসাদ রোগ, চর্মরোগ, চুল পড়া বন্ধ হয়। ভিটামিন বি9 ইস্ট, পাতাযুক্ত সবুজ সবজি, পালং, বিনস, মটর, অ্যাসপারাগাস, ব্রোকলি, লেটুস শাক ইত্যাদি জন্মগত স্নায়বিক দুর্বলতা কেটে যায়। ভিটামিন বি12 দুধ, দুগ্ধজাত খাদ্য, স্ট্রেপ্টোসিস জাতীয় ছত্রাক এগুলো খেলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দূর হয়ে যায়। তাই নিরামিষের মধ্যে সব ধরনের রোগ প্রতিষেধক ক্ষমতা আছে। এর জন্য অনেকে বাহানা করে আমিষ না খেলে প্রাণীজ প্রোটিন কোথা থেকে পাবে। তাহলে আজকে সৎসঙ্গ জগৎ বা ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো তাহলে অ্যাডভাইস দিতেন, তিনি ডাক্তারও ছিলেন, যে না, নিরামিষের সঙ্গে আমিষ খাওয়া প্রয়োজন। তিনি বরং বললেন আমিষে বিধান উত্তেজিত, অযথা করে জর্জরিত। তাই আমিষ মানুষকে জর্জরিত করে, রোগাক্রান্ত করে। সকলের সুষ্ঠু জীবন লাভের জন্য মনুষ্য জীবনের নিরামিষ খাওয়াই একমাত্র অপরিহার্য অঙ্গ। প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।